তো আমরা আজকে পুরো অধ্যায়টা ক্যাপচার করার চেষ্টা করব। ডিজিটাল ইলেকট্রনিক্স 01, চ্যাপ্টার 4 আজকে পড়ব। সিম্পলিফিকেশন of logic circuit, সিম্পলিফিকেশন অফ লজিক সার্কিট এই অধ্যায়ে আমরা শুরু করেছিলাম। আমরা কিছু লজিক্যাল সমীকরণ এর সিম্পলিফিকেশন রূপ, অর্থাৎ সহজ ভাষায় যদি একটা বড় সমীকরণকে প্রেজেন্ট করতে চাই, তাহলে মূলত আমরা এই অধ্যায়ের যেগুলো মেথড শিখব সেগুলো যদি ওই সমীকরণে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা ওই সমীকরণের একটা সিম্পলিফাইড রূপ বা সরল একটা প্রতিচ্ছবি বা রূপ পেয়ে যাব আমরা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই অধ্যায়ের ফার্স্ট পার্টে আমরা কিছু বেসিক আলোচনা করেছি এবং কিছু থিওরেম দেখেছি। থিওরেমগুলো আমি জাস্ট আরেকবার রিক্যাপ করব। থিওরেমের প্রমাণও দেখেছিলাম আমরা লজিক গেটের মাধ্যমে। হ্যাঁ, আমি জাস্ট থিওরেমগুলো লিখবো, এখন আর আজকে প্রমাণ দেখব না, কারণ আমরা গত ক্লাসে দেখে ফেলেছি। a প্লাস 0 ইকুয়ালস টু a, থিওরেম এটা নাম্বার 1 থিওরেম। এটা থিওরেম নাম্বার 02 হচ্ছে a ইন্টু 1 ইকুয়ালস টু a। থিওরেম 3 হচ্ছে a প্লাস a নট ইকুয়ালস টু 1। নাম্বার 4 হচ্ছে a ইন্টু a নট ইকুয়ালস টু 0। নাম্বার 5 a প্লাস a, এগুলো সবগুলোই আমরা প্রুভ করেছিলাম। নাম্বার 6 হচ্ছে a ইন্টু a নট ইকুয়ালস টু a। 7 a প্লাস 1 ইকুয়ালস টু 1, 9টা দেখেছিলাম তাই না? a ইন্টু 0 ইকুয়ালস টু 0। 9 নাম্বার হলো a ডাবল ড্যাশ ইকুয়ালস টু a। এই হচ্ছে কয়েকটা প্রমাণ আমরা দেখেছিলাম গত ক্লাসে। এটা কি ছিল, কি কি ছিল? a প্লাস এর সাথে 0 যোগ করলে এই থাকে, 1 গুণ করলেও a থাকে। এর সাথে a নট যদি আমি যোগ করি তাহলে 1 আসবে, এর সাথে a নট যদি গুণ করি তাহলে 0 আসবে। a প্লাস a করলে 1 আসবে, a প্লাস a করলে 1 আসবে। এগুলো আসলে যোগের বিষয়। 1 প্লাস 1 করলে 1ই আসে, সেখান থেকে a প্লাস a করলে a আসছে, a ইন্টু a করলে এই আসবে, কারণ 1 ইন্টু 1 যদি করো তাহলে 1ই আসবে। ঠিক আছে? এটা শুধু 1 এর ক্ষেত্রে প্রযোজ্য। a প্লাস 1 করলে 1 আসে, a ইন্টু 0 করলে 0 আসে, কোনো কিছুর সাথে 0 গুণ করো 0 আসবে। এর যদি কোনো সংখ্যার উপর ডাবল বার থাকে, 9 নাম্বার যে থিওরেমটা ছিল, কোনো সংখ্যার উপর ডাবল বার থাকলে সেই ডাবল বার ক্যান্সেল আউট হয়ে যায় পরস্পরের সাথে। ওকে, আচ্ছা, আমরা আজকে আরও কয়টা থিওরেম দেখব, 10 থেকে 18, মানে হচ্ছে 9টা থিওরেম। এগুলোকে বলা হয় মাল্টি ভেরিয়েবল থিওরেম। মাল্টি ভেরিয়েবল থিওরেম। আর উপরের এই যে এই থিওরেমগুলো ছিল, এগুলো হচ্ছে একটা ভেরিয়েবলের জন্য, সিঙ্গেল ভেরিয়েবল থিওরেম। অর্থাৎ যদি একটা ভেরিয়েবল থাকে, হ্যাঁ, সেটাকে আমরা কিভাবে সংক্ষিপ্ত করে ফেলবো এই থিওরেমগুলো ইউজ করে। হ্যাঁ, ধরো শুধু এই আছে, এ কে আমরা কিভাবে সংক্ষিপ্ত করব এই থিওরেমগুলো ইউজ করে। শুধু বি আছে, বি কে সংক্ষিপ্ত করব এই থিওরেমগুলো। সি থাকলে সেমভাবে, ডি থাকলেও ওই একটা থিওরেম, একটা ভেরিয়েবল যদি থাকে তাহলে উপরের থিওরেমগুলো দিয়ে আমি সেগুলোকে সিম্পলিফাইড করব। এরপরে যদি একাধিক থিওরেম থাকে, একাধিক ভেরিয়েবল থাকে, তখন আমরা সিম্পলিফাইড কিভাবে করব?
থিওরেম নাম্বার 10 যেটাতে বলা আছে এটা হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। এটা তো একবারে সিম্পল লজিক, হ্যাঁ, একবারে সিম্পল জিনিস, একবারে সিম্পল জিনিস এটা। এ কে জাস্ট এই পাশে নিয়ে আসছি, বি কে এই পাশে নিয়ে আসছি, এখানে কোনো লজিক দরকার হয় না। সেমভাবে থিওরেম 11 যেটা আছে, 11টা হচ্ছে 10টা ছিল যোগের ক্ষেত্রে, 11টা হচ্ছে গুণের ক্ষেত্রে। এ ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ। হ্যাঁ, এই যে জাস্ট খালি পজিশন চেঞ্জ হচ্ছে, এই জন্য এই থিওরেমের নামটা হচ্ছে কুমুলেটিভ থিওরেম। থিওরেমের নামটা কি? কমিউটেটিভ থিওরেম। থিওরেমের নাম হচ্ছে কমিউটেটিভ থিওরেম। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে কমিউটেটিভ থিওরেম। এরপর হচ্ছে থিওরেম নাম্বার 12 and 13 কি আছে? 12 থিওরেম 13 এগুলো মনে রাখা কঠিন না। এই যে মাল্টিভেরিয়েবল থিওরেমগুলোই সহজ, এগুলোর থেকে এগুলো মনে রাখা সহজ। হ্যাঁ, এটা কি? এ প্লাস বি প্লাস সি, কিন্তু এখানে ব্র্যাকেট আছে, সেটাকে আমি ব্র্যাকেটটা জাস্ট শিফট করব, তাহলে কি লিখবো? এ প্লাস বি প্লাস সি। জাস্ট ব্র্যাকেটটা শিফট করে এখানে নিয়ে আসি। এটাও একদম সিম্পল, খুব বেশি লজিক লাগে না। সেম অ্যাজ যখন আমি গুণের ক্ষেত্রে দেখব, এ ইন্টু বি ইন্টু সি, এই দুইটাতে যদি ব্র্যাকেট থাকে তাহলে এ ইন্টু বিতে আমি ব্র্যাকেট দিয়ে সি কে খালি রাখতে পারি। এই থিওরেমের নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ থিওরেম। ঠিক আছে, আচ্ছা। এরপরে থিওরেম 14, 15 কি আছে? থিওরেম 14 কি আছে? এ ডট বি প্লাস সি, এটাকে যদি আমি গুণ করি এ ইন্টু বি আসবে, আবার এর সাথে যদি সি কে গুণ করি প্লাস এ ইন্টু সি, এরকমভাবে এটা আসে আর কি। আচ্ছা, থিওরেম 15 সেম, কিন্তু এটা হচ্ছে 4টা ভেরিয়েবলের ক্ষেত্রে। এটা খুব একটা লাগে না। এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এটার ক্ষেত্রে কি হবে? জাস্ট এই যে এখানে একটা ডট আছে, ডটগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। ডিজিটাল ইলেকট্রনিক্সে প্লাস ডট এগুলো সবগুলাই কোনো না কিছু মিন করে, হ্যাঁ, কিছু না কিছু মিন করবে। ওকে, আচ্ছা, তাহলে এটার সাথে যদি এটা গুণ করি এ ডট সি, এটার সাথে এটা গুণ করলে এ ডট ডি, এটার সাথে এটা গুণ করলে বি ডট সি, এটার সাথে এটা গুণ করলে বি ডট ডি। আসলে কি এরকম আছে? এ সি বি সি এ ডি বিডি। এই হচ্ছে আরেকটা থিওরেম হয়ে গেল। এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ থিওরেম, অর্থাৎ জিনিসটাকে ভেঙে ফেললাম আর কি। ডিস্ট্রিবিউটিভ থিওরেম। এরপরে যেটা আছে থিওরেম 16, থিওরেম 16। থিওরেম 16 কি লেখা আছে? এটা একটা ইম্পর্টেন্ট, এটা সিম্পলিফিকেশনের জন্য অনেক বেশি কাজে লাগে। এ প্লাস এ ডট বি যদি থাকে, এ প্লাস এ ডট বি যদি থাকে, তাহলে আমরা এটাকে ডিরেক্ট লিখতে পারি এ। তাহলে আমরা এটা ডিরেক্ট লিখতে পারি কি? এ। এরপর থিওরেম 17 কি? এ প্লাস বির উপর যদি বার থাকে, তাহলে যদি বারটাকে আমি সরাইতে চাই, বারটাকে ভাঙতে চাই, তাহলে মাঝখানের বারের ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। তাহলে এটা যোগ আছে, এই জন্য গুণ হয়ে যাবে। আর এই দুইটার উপর বার ভেঙে গেল না, বার ভেঙে গেলে জাস্ট চিহ্ন পরিবর্তন হবে। এটার একটা সুন্দর নাম আছে, আমি বলতেছি, সমস্যা নাই। হ্যাঁ, আবার যদি গুণ থাকে, নিচে দেখা যাচ্ছে কিনা জানাও।
এ প্লাস বি বার, এরকম হবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় ডি মর্গানস থিওরেম। এটার আরেকটা সুন্দর নাম আছে বলছি না, এই দুইটার নাম হইল, নিচেই লিখি, কাট দ্য বার, চেঞ্জ দ্য সাইন। এই হচ্ছে এটার মানে এটার নাম না, এটার হচ্ছে ট্রিক। এই ডি মর্গানস থিওরেমের ট্রিক হচ্ছে কি, যখন বার কাট করবে তখন সাইন চেঞ্জ হবে, যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই থিওরেমগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এই থিওরেমের প্রমাণ আছে, তো খুব বেশি প্রয়োজন না আমাদের এই প্রমাণগুলো। আমরা জাস্ট একটা সমীকরণ দেখব, লজিক্যাল সমীকরণ দেখব। জোবায়ের কিছু বলবা? 16, আচ্ছা, এটার কি বলে, লজিক নাই, তবে এটার প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ আছে, এটা আপাতত মনে রাখো, তবে এটা ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগে। এ প্লাস এ নট বি যদি থাকে তাহলে এটাকে ডিরেক্টলি আমরা এ লিখতে পারি। ধরো বি প্লাস বি নট সি যদি থাকে তাহলে আমরা এটাকে ডিরেক্টলি বি লিখতে পারি। এটা প্রমাণ হয়তো বা তোমাদের করানো হয়েছে। আচ্ছা, করাই দিব নাকি? আচ্ছা দেখো, আচ্ছা এই যে এ, এখানে শুধু এ আছে, এর সাথে যদি আমি 1 গুণ করি, এই যে দেখো এর সাথে 1 গুণ করলে কি আসে, এ আসে। শুধু এটা লেখা আর এটা লেখা সেম কথা, প্লাস এ ইন্টু বি, মানে প্রমাণের খাতিরে লিখতেছি আর কি। এটাকে এভাবে লেখা যায় কিনা বলো? এখানে এ আছে, এই যে এ কে আমি জাস্ট এই সূত্রটা ইউজ করছি, এর সাথে ইন্টু 1 দিয়ে দিছি। কোনো কিছু মান চেঞ্জ হয়? চেঞ্জ হবে না, আগের মতোই হয়। জাস্ট আমি এখন কি করব তাহলে, এখান থেকে এ কমন নিব, এ কমন নিয়ে 1 প্লাস বি চলে আসে। এ কমন নিলে কি আসবে? 1 প্লাস বি। আচ্ছা, 1 প্লাস বি, এই যে 1 প্লাস এ, একে যদি আমি কি বলে থিওরেমে 7 নাম্বার থিওরেমে ফেলি, 1 প্লাস এ ইকুয়ালস টু কি আসে? 1। তাহলে 1 প্লাস বি ইকুয়ালস টু কি আসবে? এ ইন্টু 1। তাহলে এ ইন্টু 1 মানে কি? এ ইন্টু 1 মানে হচ্ছে এ। বুঝা গেছে কিনা বলো? ওকে, আচ্ছা এখন আমরা একটা সমীকরণ দেখি যেটাকে সিম্পলিফাইড করব আমরা। y ইকুয়ালস টু, y তে আউটপুট বোঝায়, y ইকুয়ালস টু a ডট b ডট c ড্যাশ d ড্যাশ প্লাস a বার ড্যাশ বার দুইটাই বলা যায়, c বার d বার প্লাস a বার b ডট c d বার প্লাস এ ডট বি ডট সি ডি বার। এগুলোতে ডট দেওয়ার খুব বেশি প্রয়োজন হয় না, যদি এরকম ডট না দিয়ে তুমি জাস্ট যদি এভাবে লেখো এ বি সি ডি বার বার, এভাবে লেখা, ডট দিয়ে লেখা সেম কথা। সমীকরণে ডট দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি থিওরেম লিখতে হয় তখন ডট দিতে হবে। এগুলো মাস্ট, এগুলো তো সূত্র, সূত্রতে কোনো সময় কম বেশি করা যায় না, সূত্র রুলস আর রুলস। হ্যাঁ, আর যদি এরকম থাকে তাহলে ডটগুলো না দিলেও টিচাররা বুঝে নিবে যে দেয়ার হ্যাজ সাম ডট ইন ইট। ওকে, অলরাইট, তাহলে আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করব, কমন যায় কিনা কোনো জায়গা থেকে। আচ্ছা দেখো, এই জায়গায় বি সি বার ডি বার, এখানেও বি সি বার ডি বার দুইটা আছে, আমি কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি বি সি বার ডি বার কমন নেই, এ প্লাস এ বার থাকে। আচ্ছা, এই দুইটা থেকে কি কিছু কমন যায়?
বিসি কমন যায়, ডি বার কমন যায় এখান থেকে। বিসি ডি বার যদি কমন নেই তাহলেও থাকে এ প্লাস এ বার। অলরাইট, তাহলে এ প্লাস এ বার ইকুয়ালস টু কি? এই যে এ প্লাস এ বার ইকুয়ালস টু 1, তাহলে এটা ইকুয়ালস টু হবে 1, এটা ইকুয়ালস টু হবে 1, আর 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওটাই থাকে। তাহলে আমি কি লিখতে পারি? বি সি বার ডি বার প্লাস বি সি ডি বার। এখন এখান থেকে কিছু কমন যায় কিনা? বি কমন যায়, ডি বার কমন যায়, কমন নাও। বি ডি বার কমন নাও, সি প্লাস সি বার, তাহলে এটাও ইকুয়ালস টু 1 হবে। তাহলে থাকবে কি আলটিমেটলি? বিডি। এটাই হচ্ছে এই ইকুয়েশনটার একটা সিম্পলিফাইড প্রকাশ। আর একটু কঠিন কিছু দেখি, এটা ভাই খুব সহজ, এটা সবাই পারে। y equals to ab plus a into bc b plus c plus b into b plus c। ওকে, এরকম যদি ব্র্যাকেটে কোনো কিছু থাকে, যদি ব্র্যাকেটে কোনো কিছু থাকে তাহলে এই যে ডিস্ট্রিবিউটিভ ল আছে না, এই ডিস্ট্রিবিউটিভ ল প্রথমে প্রয়োগ করবে, অর্থাৎ সবগুলোকে গুণ করে দিবা। এ বি তো এ বি থাকলো, এটা এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি প্লাস বি ইন্টু বি প্লাস বি ইন্টু সি। জাস্ট আমি ব্র্যাকেটগুলোর সাথে গুণ করে দিছি। অলরাইট, আচ্ছা এখন কি করতে পারি? বি ইন্টু বি, এই যে বি ইন্টু বি মানে এ ইন্টু বি, মানে এটাকে পুরোটা আমি বি লিখতে পারি। আর কিছু করা যায়? এই যে দুইটা একই জিনিস আছে, যদি দুইটা একই জিনিস থাকে তাহলে একটা লিখলেই যথেষ্ট, দুইটা জিনিস লিখতে হবে না বারবার। তাহলে এই দুইটাকে আমরা একটা লিখব। এই বি ইন্টু বি মানে আমি শুধু বি লিখতে পারি প্লাস এসি প্লাস বিসি। এসি বিসিকে কি করা যায়? এই এসি বিসিকে, এটা এসি বিসি না লিখে আমি এখান থেকে সি কমন নেই। সি কমন নিলে এ প্লাস বি আসবে, সি কমন নিলে এ প্লাস বি আসবে। কমনের দরকার নাই, পরে দেখছি এটা কি হচ্ছে। এতটুকুকে কি করা যায়? এতটুকুকে কি করা যায়? এই যে ভাইয়া তোমার এই ল এ প্লাস এ ডট বি, ধরো বি প্লাস বি ডট এ, তাহলে এই পুরোটাকে বি লিখতে পারি আমি। লিখে ফেলো, বি প্লাস এসি প্লাস বিসি। আচ্ছা, এখন কি করা যায়? সরাসরি বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা নাই। এই দুইটা থেকে বি কমন নিলে 1 প্লাস সি হয়, প্লাস আসে কি এসি। ঠিক আছে, 1 প্লাস সি মানে এই যে 1 প্লাস সি মানে হচ্ছে 1 প্লাস এ মানে 1, তাহলে এটাকে আমি 1 লিখতে পারি। তাহলে বি প্লাস এসি আসছে, এতটুকু আসছে। হ্যাঁ, বইয়ে আরও হ্যাঁ না না, বইয়ে এরকমই আসছে, বইয়েও এরকম আসছে। যাই হোক, এই যে সিম্পলিফাইড রূপ হচ্ছে এটা। তাহলে এই রুলসগুলো, এই থিওরেমগুলো অ্যাপ্লাই করে আমরা একটা বুলিয়ান ইকুয়েশনকে সিম্পলিফাইড বা সিম্পলিফিকেশন করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেথড, যে থিওরেম প্রয়োগ করে ডিরেক্ট আমরা সিম্পলিফাইড করব। তো এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস বা একটু ভয়ঙ্কর জিনিস। কারণ ভয়ঙ্কর কেন? কারণ থিওরেমগুলো মনে রাখতে হবে। তবে অনেকে আরও অল্টারনেটিভ ওয়ে আছে সমীকরণ মুখস্থ রাখার, মানে থিওরেমগুলো মুখস্থ রাখার, বা থিওরেম ছাড়াও তুমি সিম্পলিফিকেশন করতে পারো। আরও মেথড আছে, আজকে আমরা শিখবো সেগুলো। তাই বলে থিওরেমগুলো মুখস্থ করবে না এরকম না, কারণ থিওরেমগুলো মুখস্থ করতেই হবে তোমাকে। ডুয়েটে আসলেও ভাই পড়তে হবে। আমাদের এই সেমিস্টারে এই থিওরেমগুলো নিয়েই একটা তোমার পুরো কোর্স আছে আর কি, পুরো সাবজেক্ট। আমরা পড়ি হচ্ছে ডক্টর মরিস ম্যানো। হ্যাঁ, তোমরা যদি ইংলিশ রাইটারে বই পড়তে চাও তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য এই বইটা পড়তে পারো, এটা বেস্ট বই। হ্যাঁ, এই বইটা ফলো করলে
ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা অনেক বেড়ে যাবে। এটা ডুয়েটে ঢুকলে এটাও কিনতে হবে। যাই হোক আমরা পড়ি আর কি। হ্যাঁ, উনি খুব সুন্দরভাবে লিখছে ডিজিটাল ইলেকট্রনিক্সের বই। ওই বইগুলোই ট্রান্সলেট করে এই যে তোমাদের হক টেকনিক্যাল এসব বই বানানো হয়েছে আর কি। আচ্ছা, নেক্সট স্টেপে চলে যাই। এখানে 4.3-তে হচ্ছে ডি মর্গানের থিওরেম। এই যে এই দুইটা থিওরেম হচ্ছে ওরা ট্রুথ টেবিলের মাধ্যমে এর সত্যতা যাচাই করছে, প্রুভ করছে। তো আমি মনে করি এটার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা প্রুভ করার প্রয়োজন নাই, হয়তো বা আব্দুর রহমান ভাই তোমাদের শিখাই দিছে। শুধু ট্রুথ টেবিলে যোগ বিয়োগ গুণ ভাগ করে জাস্ট প্রমাণ করছে যে এই মান ইকুয়ালস টু এই মান আসে, এই মান ইকুয়ালস টু এই মান আসে, এতটুকুই। হ্যাঁ, প্রুফ দেওয়ার প্রয়োজন নাই। আমরা হচ্ছে একটা ইকুয়েশন থেকে এই থিওরেমগুলো প্রয়োগ করে আমরা একটা ইকুয়েশনকে সিম্পল একটা রূপ দিলাম। এখন আমরা যদি থিওরেম না দিয়ে আমাকে গেট দিয়ে দেয়, গেট দিয়ে দিলে আমরা সেটা কিভাবে সিম্পলিফাইড করব। যদি গেট দিয়ে দেয় তাহলে প্রথমে আমাকে ওই গেট থেকে ইকুয়েশন বের করতে হবে। গেট থেকে ইকুয়েশন ডেভেলপ করতে হবে। ডিজিটাল ইলেকট্রনিক্স সবচেয়ে সহজ সাবজেক্ট, এখানে কোনো থিওরি মুখস্থ রাখতে হয় না। যদি লজিক বুঝো তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, দ্যাটস এ সার্কিট যেগুলোর মান দেয়া আছে। আচ্ছা, এখানে কয়েকটা গেট দেয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সঅর গেট, এটা হচ্ছে অর গেট, সরি এটা নট গেট, এটা নট গেট, এটা এক্সঅর গেট, আর এটা ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে এখান থেকে এই এক্সঅর গেটের আমি হচ্ছে আউটপুটটা কি পাচ্ছি, ইনপুট পাচ্ছি এ আর বি, তাহলে আউটপুট হবে এ প্লাস বি বার। যদি এটা অর গেট হইতো তাহলে এই দুইটা গুণ হইতো, আর হচ্ছে যেহেতু এটার সামনে হচ্ছে নট লাগানো আছে, মানে এক্সঅর করে দেয়া আছে, এই জন্য এর উপর বার হইছে। হ্যাঁ, এখান থেকে কি যাবে, এখান থেকে ডি বার যাবে, আর এখান থেকে তো সি যাচ্ছে। তাহলে এই ন্যান্ড গেটে কি যাচ্ছে, এই ন্যান্ড গেটে এ প্লাস বি বার, সি, ডি বার এটা যাচ্ছে। তো অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। সে কি করবে, এ প্লাস বি মানে এই রাশিটা যেটা আছে সেটার সাথে সি কে গুণ করবে, ডি বারকে গুণ করবে, সবগুলো গুণ করে তার উপর আর একটা বার দিয়ে দিবে। কারণ অ্যান্ড গেটের কাজ গুণ করা, ন্যান্ড গেটের কাজ হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত কাজ করা। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই হচ্ছে আমাদের সমীকরণ, y ইকুয়ালস টু এ প্লাস বি বার ইন্টু সি ইন্টু ডি বার, তার উপর আবার বার। ঠিক আছে, তো এখানে প্রথমে যদি বারের কাহিনী থাকে আমাকে প্রথমেই কি করতে হবে, ডি মর্গানস থিওরেম। এই জন্য বলছি ডি মর্গানস থিওরেম খুবই ইম্পর্টেন্ট। ডি মর্গানস থিওরেমের উপরেরটাও তোমাদের বইয়ে ডি মর্গানস থিওরেম লিখছে, আসলে এটা ডি মর্গানস থিওরেম না, সম্ভবত ভুলে গেছি কি থিওরেম। হ্যাঁ, এটা ডি মর্গানস থিওরেম না, তো সম্ভবত কি একটা থিওরেম, যাই হোক। তো যদি বার থাকে, বার আসে উপরে, সবার উপরে যদি একটা বার থাকে তখন ডি মর্গানস থিওরেম ইউজ হবে, কারণ ডি মর্গানস থিওরেমের কাজই হচ্ছে বারকে ভেঙে ফেলা, কাট দ্য বার চেঞ্জ দ্য সাইন। তো আমি যদি এটাকে ভাঙ্গি ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করে, এ প্লাস বি এটা ঠিক থাকলো, এই যে এই চিহ্নটা চেঞ্জ হবে, এই চিহ্নটাও চেঞ্জ হবে, তাহলে প্লাস সি বার চলে আসবে, প্লাস ডির উপরে একটা বার আছে তার উপর আরেকটা বার হবে, এর উপরে একটা আগে থেকে বার ছিল আবার আরেকটা বার হবে। বুঝছো কিনা? এই পুরোটা কিন্তু আমি একটা ধরছি, দুইটা ধরি নাই, এটা পরে ভাঙবো আমি। এই পুরোটা সাথে এটা গুণ আকারে আছে, বার কাটলাম, সাইন চেঞ্জ হয়েছে, এখানেও বার কাটলাম, সাইন চেঞ্জ হয়েছে, এটার উপরে বার আসছে, একটা বার আগে থেকে ছিল আর একটা বার আসছে, এই জন্য ডাবল বার। এখানে বার ছিল না, একটা বার আসছে, এখানে একটা বার ছিল আর একটা বার আসছে, এই জন্য ডাবল বার। তো বলছি কি, ডাবল বার থাকলে বারবার ক্যান্সেল আউট হয়ে যায়, এ প্লাস বি হয়ে যাবে, এটা প্লাস সি বার আসবে, প্লাস ডি আসবে। এটাই তো মনে হয় শেষ, এটাকে আর
এটাই শেষ, এর বেশি সিম্পলিফাইড করানো যায় না। এই হচ্ছে ডি মর্গাস থিওরেম প্রয়োগ করে আমরা এটাকে জাস্ট এই গেট থেকে এই আউটপুটটা নিয়ে আসলাম। সবাই বুঝতে পেরেছো? কি অবস্থা সবার? সবাই ক্লাসে আছো সবাই ক্লাসে? ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাব। ইলেকট্রনিক্সের কেউ আসো এখানে নাকি সবাই কম্পিউটারের? সবাই কম্পিউটারের নাকি ইলেকট্রনিক্সের কেউ আছো? সবাই কম্পিউটার? ইলেকট্রনিক্সের পোলাপাইন ক্লাস করে না, এদের মার দিতে হবে। আমার ডিপার্টমেন্টের পোলাপাইন ক্লাস করে না। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক ইজ কল সপ অ্যান্ড পস। সপ অ্যান্ড পস, হোয়াট ইজ দ্যাট? সপ কি, পস কি? সপ হচ্ছে সাম অফ প্রোডাক্ট and pos is product of sum. ওকে, কিছু বলবা? সাম অফ প্রোডাক্টের বাংলা কি? গুণের যোগ। গুণের যোগ। প্রোডাক্ট অফ সামের বাংলা কি? যোগের গুণ। ঠিক আছে, এগুলো মুছে ফেলবো, মুছে ফেলতে ইচ্ছা করতেছে না, কারণ পরে কাজে লাগতেও পারে, লাগতেও পারে, কিন্তু মুছে ফেলতেই হবে, কারণ বোর্ডে জায়গা নাই। বোর্ডে ভাই জায়গা নাই, কিছু করার নাই, মুছে ফেলতে হবে। ওকে, গুণের যোগ কি, যোগের গুণ কি, এগুলো আবার কি ভাই? ডিজিটাল ইলেকট্রনিক্সে মাথা কাজ করে না, অথচ সহজ জিনিস। দেখো, গুণের যোগ মানে হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি প্লাস বি সি ডি, এগুলো ইন্টু আছে এ সি বার ডি, আমি র্যান্ডমলি লিখছি আর কি। অর্থাৎ পরস্পর একটা সংখ্যা, এটা কিন্তু নির্দিষ্ট মান আছে, এই পরস্পর সংখ্যাগুলো গুণ আকারে থাকবে, এক সংখ্যার সাথে আরেক সংখ্যা যোগ আকারে থাকবে, এটাকে আমরা বলছি গুণের যোগ। সংখ্যাগুলো পরস্পর গুণ আকারে থাকবে এবং এক সংখ্যার থেকে আরেক সংখ্যা যোগ আকারে থাকবে, এটাকে আমরা বলছি সাম অফ প্রোডাক্ট। যোগের গুণ, সরি গুণের যোগ। তো যোগের গুণ কি? এটাকেই যদি আমি পস আকারে লিখি, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি বার প্লাস ডি ইন্টু এ প্লাস সি বার প্লাস ডি, এটা হচ্ছে যোগের গুণ। অর্থাৎ সংখ্যাগুলো পরস্পর যোগ আকারে থাকবে এবং একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যা কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে, এটা হচ্ছে যোগের গুণ। প্রথম যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে ওই সংখ্যার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয়, সংখ্যাটা কি আকারে আছে, গুণ আকারে না যোগ আকারে। যদি সাম অফ প্রোডাক্ট হয় তাহলে সংখ্যাটা গুণ আকারে থাকবে, এক সংখ্যার সাথে আরেক সংখ্যা যোগ আকারে থাকবে। প্রোডাক্ট অফ সাম হলে, যোগের গুণ হলে সংখ্যাটা যোগ আকারে থাকবে এবং এক সংখ্যার সাথে আরেক সংখ্যা গুণ আকারে থাকবে। ইংলিশ ওয়ার্ড দেখো, ইংলিশ আর বাংলার মধ্যে তফাৎ আছে, যেরকম ফিশ অফ রিভার, ফিশ অফ রিভার, হ্যাঁ, যদি বাংলা করি নদীর মাছ। আই ইট রাইস,
না, এটা আসলে ইমপ্লিমেন্ট হয় না। ওকে, এটা দেখো, এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে এরকম হবে এরকম না। বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ, আমি তো ইংলিশ পড়াই, তোমাদের বলে রাখি যে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে হলে অনেক সময় আমরা হচ্ছে উই আর ভেরি উইক ইন ইংলিশ। আমরা ইংলিশ চর্চা করি না, কারণ বিশেষ করে ডিপ্লোমা স্টুডেন্টরা আমরা যারা আছি ইংলিশে খুবই দুর্বল। হ্যাঁ, তাদের জন্য আমাদের আসলে ইংলিশে কথা বলতে হলে সেটা বাংলা থেকে ইংলিশে মনে মনে ট্রান্সলেট করে তারপর আমি কিছু কিছু ইংলিশ বলতে পারি। হ্যাঁ, তো সেটা কিভাবে করব, দেখো, যে ওয়ার্ডটা ইংলিশে আছে সেটা যদি বাংলা করতে চাও, জেনারেল ফর্ম, এটা ব্যতিক্রম অবশ্যই আছে। জেনারেল ফর্ম এটা ফিশ অফ রিভার। তো এই রিভারটা বা এই পুরোটাকে যদি বাংলা করতে চাও, প্রথমে লাস্টের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বাংলা করতে গেলে ফার্স্টে আসবে, প্রথমে আসবে রিভার, নদী। এই অফ কি অর্থে ব্যবহার হয়? র অর্থে, বাক্যের র অর্থে অফ ব্যবহার হয়। নদী, রিভার, অফ, র, ফিশ, মাছ। সেখানে আবার যদি উল্টা করতে চাও, নদীর মাছ, তাহলে মাছ শেষে আছে, তার মানে ইংলিশ করতে হলে এটাকে ফার্স্টে নিয়ে আসতে হবে। তাহলে মাছ, তাহলে ফিশ, র, অফ, নদী, রিভার। তাহলে রিভার্স প্রসেসে যাইতে হবে ইংলিশ থেকে বাংলা, বাংলা টু ইংলিশ করতে হইলে। সেম, আমি কোথায় থেকে কথাটা বললাম, এই যে দেখো, প্রোডাক্ট অফ সাম, সাম মানে যোগ, প্রোডাক্ট মানে গুণ, গুণের আরো মিনিং আছে। হ্যাঁ, এই ডিজিটাল ইলেকট্রনিক্সে প্রোডাক্ট অর্থ গুণ ধরা হয়, ডট, এই ডট গুণ ধরা হয়। প্রোডাক্টের নাম হচ্ছে ডট। গুণেরও আবার ধরন আছে, ক্রস গুণন, ডট গুণন, পড়ে এসেছো তোমরা। তো এই প্রোডাক্টটা বলা হয় ডট গুণনকে, ঠিক আছে? আচ্ছা, তো প্রোডাক্ট অফ সাম, তাহলে সামটা আগে চলে যাবে, যোগ, র, অফ, গুণ, প্রোডাক্ট, ঠিক আছে? যদি কনফিউশনে পড়ে যাও, তার জন্য আমি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা কিভাবে করতে হয় তার একটা শর্ট ক্লাস নিয়ে নিলাম। ওকে, এই হচ্ছে সবপস। সবপস বুঝা গেছে? সবপস বুঝছো কিনা বলো? আমরা সব এবং পজ দিয়ে কিভাবে গেট বানাইতে হয় এটা দেখব। আগে দেখছি গেট থেকে সমীকরণ, এখন সমীকরণ থেকে গেট। এ বার বিসি প্লাস এ বা বি বার সি, এটাকে আমাদের গেট দ্বারা প্রকাশ করতে হবে। তো কোনো সমীকরণকে, ইকুয়েশনকে গেট, এ মানে লজিক গেটে রূপান্তর, লজিক গেটিং সার্কিট বা লজিক সার্কিটে রূপান্তর করতে হলে আমাকে প্রথমে দেখতে হবে ভেরিয়েবল কয়টা। ইজ দেয়ার 3 ভেরিয়েবল ইন দিস ইকুয়েশন? ইয়েস, অফকোর্স। এখানে 3টা ভেরিয়েবল আছে, এ বি সি, 3টা ভেরিয়েবল আছে। তাহলে আমাকে 3টা ভেরিয়েবলের জন্য 3টা দাগ টানবা। সহজ পদ্ধতি শিখাই দিচ্ছি তোমাদের, বইয়ে যেভাবে আছে দেখার দরকার নাই। 3টা ভেরিয়েবল, এখানে আবার হচ্ছে এ এর জন্য বার আছে, বি এর জন্য বার আছে, সি এর জন্য বার থাকতে পারতো, এখানে দিয়ে দাও, সি এর জন্য আরেকটা বার দিয়ে দাও, এখানে আরেকটা দিয়ে দিলাম। বার মানে কি? নট গেট দ্বারা বার তৈরি হবে। এখানে একটা বার বানাই নিবা, এখানে একটা বার বানাই নিবা, রাইট? আচ্ছা, তো এটা কি এ, এটা কিন্তু এ বার, এটা বি, এটা বি বার, এটা সি, এটা সি বার। এখন প্রথম ওয়ার্ডটা কি আছে? প্রথম ওয়ার্ড হচ্ছে এ বি সি। এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, সি থেকে একটা যাবে। 3টার উপর কোনো বার নাই এবং গুণ করা আছে, অ্যান্ড গেট হয়ে গেল, শেষ খেলা। এরপরে কি আছে? এবার বিসি, তাহলে এ বার থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, সি থেকে একটা যাবে, অ্যান্ড গেট দ্বারা গুণ করে দিলা। তারপর এ বি বার সি, এ থেকে একটা যাবে, এই যে বি বার, এই যে বি বার দেখতেছো না, বি বার থেকে আরেকটা যাবে, অ্যান্ড সি থেকে আরেকটা যাবে।
এরপর হচ্ছে এ বি সি বার, এ বি সি বার, এই যে সি বারের এটা এখানে, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এগুলোকে আবার যোগ করতে হবে। যোগ কিভাবে করব? অর গেটে লাগাই দিব সবগুলারে। অর গেটই তো কি করে? যোগ করে, গুণ করে অ্যান্ড গেট, যোগ করে অর গেট। এখান থেকে ওয়াই মানে হচ্ছে এটা, ঠিক আছে। এই আমরা একটা গেট ডিজাইন করে ফেললাম, সরি লজিক সার্কিট ডিজাইন করে ফেললাম একটা ইকুয়েশন থেকে। তো এটা কি করলাম? সাম অফ প্রোডাক্টের ইকুয়েশন থেকে আমরা একটা গেট ডিজাইন, লজিক সার্কিট ডিজাইন করলাম। একটা জিনিস মনে রাখতে হবে, সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে গুণের যোগ। অর্থাৎ এখানে কি এবার আছে না এ আছে এটা তো পরের কথা, তোমরা সাজাই নিবা। জাস্ট আমি যেভাবে সাজাইছি সেভাবে সাজাই নিবা, এরপরে তোমার যে দরকার মতো আউটপুট দিয়ে দিবা। তো যদি সাম অফ প্রোডাক্ট থাকে, গুণের যোগ থেকে তুমি যদি লজিক সার্কিট ডিজাইন করতে চাও, তাহলে প্রথম ধাপে অ্যান্ড গেট লাগবে, পরের ধাপে অর গেট লাগবে। যদি গুণের যোগের গুণ থেকে যদি কোনো লজিক ইকুয়েশন তুমি লজিক ইকুয়েশন থেকে লজিক সার্কিট তৈরি করতে চাও, তাহলে এর উল্টা হবে। এই অ্যান্ড গেট প্রথমে চলে যাবে আর অর গেট এখানে আসবে, কারণ প্রথমে আগে যোগ করতে হবে। এখানে প্রথমে কি করছি? গুণ করছি, কিন্তু প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে প্রথমে যোগ করতে হবে। এই অর গেট এখানে চলে যাবে আর লাস্টে সবগুলা গুণ করে দিতে হবে অ্যান্ড গেটের সাহায্যে। এই হচ্ছে পস আর সপের কাহিনী, কাকে বলে এবং এর সাহায্যে কিভাবে ইকুয়েশন থেকে সার্কিট ডিজাইন করবা তার বর্ণনা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপর ট্রুথ টেবিল দেওয়া আছে, এগুলো আমি পড়াবো না, কারণ দ্যাটস নট ভেরি ইম্পর্ট্যান্ট। হয়তো বা আব্দুর রহমান ভাই পড়াইছে, আমি তোমাদের ইম্পর্ট্যান্টগুলোই পড়াবো। বাজে কয়টা? ওকে, ওকে, দেখো এখন আমরা যে টার্মটা দেখব ওটা মুছে দিলাম কেন? সপ সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট এটা কি ছিল? এ বি সি প্লাস এ বার, এ বি বার সি প্লাস এ বি সি বার, এটা কি ছিল? গুণের যোগ, গুণের যোগ। এবার হচ্ছে প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম কি? যোগের গুণ, এ প্লাস বি প্লাস সি ইন্টু, সরি এটা ইন্টু হবে, মাঝখানে প্লাস হবে না, এ প্লাস বি বার প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বার, এটাকে আমরা বলছি যোগের গুণ, যোগের গুণ, ঠিক আছে। এই হচ্ছে সপ আর পস, এগুলো সম্পর্কে আমরা একটু আগেই পড়াশোনা করছি। সপ অ্যান্ড পস, এগুলো নিয়ে আমরা একটু আগেই পেঁচাল টেচাল পারলাম, পড়াশোনা করলাম। এখন আমরা এগুলোর একটু বড় ভাইদের দেখব, এদেরও দাদা আছে। একটা হচ্ছে মিন টার্ম, মিন টার্ম, আর একটা আছে ম্যাক্স টার্ম, ম্যাক্স টার্ম, ঠিক আছে। একটা হচ্ছে মিন টার্ম আর একটা হচ্ছে ম্যাক্স টার্ম। আচ্ছা, মিন টার্ম কি? এই যে মিন টার্ম সপের বড় ভাই, গুণের যোগের বড় ভাই। আর ম্যাক্স টার্ম কি? পসের বড় ভাই, পসের বড় ভাই। বড় ভাই কেন? বড় ভাই কেন? কারণ এই যে মিন টার্ম বলো বা ম্যাক্স টার্ম বলো,
এই যে মিন টার্ম তুমি যদি একটা ভেরিয়েবল নাও দাও তাহলে এটাকে সাম অফ প্রোডাক্ট বলতে পারো। এখানে যদি একটা ভেরিয়েবল মিশায়ও দাও তাও এটাকে সাম অফ প্রোডাক্ট বলতে পারো, কারণ এগুলো হচ্ছে, এটা হচ্ছে যোগের গুণ, এটাও গুণের যোগ, এগুলো তাও বোঝা যাচ্ছে। কিন্তু মিন টার্ম বা ম্যাক্স টার্মের একটা শর্ত আছে, তাদের এখানে কয়টা ভেরিয়েবল, এই সমীকরণে তিনটা ভেরিয়েবল, এই সমীকরণে কয়টা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল, প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে তিনটা ভেরিয়েবল অবশ্যই থাকতে হবে। এটা মিন টার্মের ক্ষেত্রেও ম্যাক্স টার্মের ক্ষেত্রেও, অর্থাৎ তাদের পাওয়ার বেশি, তিনটা ভেরিয়েবল থাকতেই হবে, মাস্ট বি, তিনটা ভেরিয়েবল থাকতেই হবে। হ্যাঁ, আরেকটা ওয়ার্ড, প্রথমে আমি কি বলছি, মিন টার্ম আর ম্যাক্স টার্ম। মিন টার্ম হচ্ছে সপের বড় ভাই, ম্যাক্স টার্ম হচ্ছে পসের বড় ভাই। কিন্তু সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে যে কোনো সংখ্যায় একটা ভেরিয়েবল মিসিং থাকতে পারে, দুইটা ভেরিয়েবলও মিসিং থাকতে পারে, একবারে নাও থাকতে পারে। নাও থাকলে সেটা আলাদা কথা, কিছুই তো থাকলো না। প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রেও একটা দুইটা ভেরিয়েবল মিসিং থাকতে পারে, এরা মেনে নিতে পারে কারণ এরা ছোট ভাই। কিন্তু মিন টার্ম বা ম্যাক্স টার্মের ক্ষেত্রে সবগুলো ভেরিয়েবল, আগে যেরকম ভাবে তিনটা লিখছিলাম, এখানেও তিনটা লিখছিলাম, চারটা থাকলে চারটাই লিখতে হবে। যদি না থাকে তাহলে বানাই দিতে হবে। কিভাবে বানাবো একটু দেখাই তোমাদের। ও আরেকটা কি বলে থাকে, সেটা হচ্ছে এরা এই সমীকরণ আকারে ডিরেক্ট থাকে না, এরা থাকে কিভাবে, মিন টার্ম থাকে হচ্ছে তোমার, মিন টার্ম থাকে হচ্ছে এম, এই যে এই চিহ্ন দিয়ে 1 3 4 7 এরকম সংখ্যা আকারে থাকে। আর ম্যাক্স টার্ম কি আকারে থাকে, ম্যাক্স টার্ম পাই এর মতো এরকম একটা দিয়ে, ধরো এখানে কি আছে, কি দিব 0 2 5 6 এরকম আকারে থাকে। তো এটাও কিন্তু যোগের গুণ আর এটা গুণের যোগ, কিন্তু এরা বুঝার বুদ্ধি, যদি তোমার এগুলো সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে তুমি বুঝতে পারবা না। এটাকে এই ফর্মে নিয়ে আসা যাবে, এটাকেও এই ফর্মে নিয়ে আসা যাবে। কিভাবে নিয়ে আসবা দেখো, এই সামেশন চিহ্ন দেখে আমরা এটা বুঝবো মিন টার্ম, আর পাই চিহ্ন দেখে বুঝবো এটা হচ্ছে ম্যাক্স টার্মে আছে, এবং এরকম সংখ্যা দেয়া থাকবে। তাহলে এটাকে যদি আমি সমীকরণে নিয়ে আসতে চাই, সমীকরণের সূত্র কি, যদি এটা আমি তিনটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে চাই, যেহেতু এখানে 7-এর উপরে নাই, এখানেও 7-এর উপরে নাই, তাহলে বিসিডি কোড কি ছিল, 4 4 2 1, তিনটা ভেরিয়েবল, এই টোটাল যোগফল কিন্তু 7 আসে। তাহলে যদি 1কে আমি 4 to 1-এ কনভার্ট করতে চাই, 4 to 1 মানে এটা ধরো x, এটা y, এটা z, x এর মান 4, y এর মান হচ্ছে 2 এবং z এর মান হচ্ছে কত, 1। ওকে, 1কে প্রকাশ করতে হলে কি করতে হবে, শুধু z লিখে দিব, হবে না। আচ্ছা জেডই লিখে রাখি আপাতত, কেন হবে না দেখাচ্ছি। 3কে প্রকাশ করতে চাইলে শুধু yz লিখে দিব না, আর যদি 4কে প্রকাশ করতে চাই, নিচে লিখি একটু, 4কে প্রকাশ করতে চাইলে শুধু x লিখে দিব, হবে না। এরপর হচ্ছে 7কে প্রকাশ করতে চাইলে x y z সবগুলোই লিখতে হবে, কারণ 4 to 1 4 2 এ 6 1 এ 7। তো এভাবে লিখে দিলেও কিন্তু মানগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে তোমার সাম অফ প্রোডাক্ট। অর্থাৎ এই যে দেখো এখানে গুণ আছে, তার সাথে সবগুলো যোগ আছে, এখানে গুণ আছে, তার সাথে যোগ আছে। সেম অ্যাজ দ্যাট, এটা কি, এটা যদি লিখি, এখানে 0 মানে আমি কিছুই লিখব না, তারপরে 2 আছে, 2 মানে হচ্ছে শুধু y লিখব, তাহলে চলবে। তারপর হচ্ছে 5 আছে, 5 মানে হচ্ছে xz লিখব, তাহলে কি চলবে। আর একটা লাস্টে কি আছে, 6 মানে আমি কি লিখব, xy লিখব, তাহলে কি চলবে। আসলে এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম হয়েছে, কিন্তু ম্যাক্স টার্ম হয় নাই। ম্যাক্স টার্ম কেন হয় নাই তা পরে বলতেছি। প্রোডাক্ট অফ সাম কেমনে হইলো, যে দেখো দুইটা সংখ্যার মধ্যে যোগ আছে এবং এক সংখ্যার সাথে আরেক সংখ্যা গুণ আকারে আছে, এটা প্রোডাক্ট অফ সামের শর্ত পূরণ করছে। কিন্তু ম্যাক্স টার্ম এর শর্ত এটা পূরণ করে নাই, মিন টার্মের শর্ত এটাও পূরণ করে নাই। কেন করে নাই, সবগুলো ভেরিয়েবল, এই যে এখানে তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবল এখানে উপস্থিত নাই। এখানে এই যে 1,
এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তিনটা ভেরিয়েবল আছে, কিন্তু তিনটা ভেরিয়েবল সবগুলোতে নাই। সেটা কিভাবে লিখবো আমরা? তিনটা ভেরিয়েবল তো থাকতে হবে। এই যে দেখো, যেগুলো নাই সেগুলোর উপর তুমি বার দিয়ে দিবা, এক্স বার ওয়াই বার, এখানে এক্স বার, এখানে ওয়াই, জেডের উপরে বার, এখানে তো সব আছে। সেমভাবে এখানে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার, কোনোটাই যেহেতু নাই, এখানে এক্স বার প্লাস ওয়াই জেড বার। হ্যাঁ, এখানে এক্স প্লাস ওয়াই বার দিয়ে দিবা প্লাস জেড বার, জেড তো ছিলই আগে থেকে, এক্স প্লাস ওয়াই ছিল আগে থেকে, জেড বার দিয়ে দিবা। বার মানে কোনো কিছুর উপর বার মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে জিরো ধরা হয়, একটি ব্লো ধরা হয়, ঠিক আছে? তো এগুলো জিরো, কোনো সংখ্যার সাথে জিরো গুণ করো যোগ করো যায় আসে না, ওই সংখ্যায় হবে আর কি, ঠিক আছে? এভাবে একটা সিস্টেমকে তুমি কি বলে, সাম অফ প্রোডাক্টকে মিন টার্মে কনভার্ট করতে পারো, আর প্রোডাক্ট অফ সামকে ম্যাক্স টার্মে কনভার্ট করতে পারো। কিভাবে মিন টার্ম ম্যাক্স টার্ম বলবো? এর সামনে সামেশন চিহ্ন থাকবে, উল্টা এম, এর সামনে পাই চিহ্ন থাকবে। পাইটা এরকমও থাকতে পারে, এরকম থাকতে পারে, ঠিক আছে? এই হচ্ছে প্রোডাক্ট অফ সাম, সাম অফ প্রোডাক্ট, এগুলো নিয়ে আলোচনা শেষ। এগুলোর মাধ্যমেও একটা সমীকরণকে সিম্পলিফাইড করা যায়। আচ্ছা, আমরা একটা সমীকরণ দেখি এবং তার সিম্পলিফিকেশন দেখি, তারপর আমরা লাস্ট টপিকে চলে যাব। এই অধ্যায়ের লাস্ট টপিকে চলে যাব। এগুলো আসলে মিন টার্ম ম্যাক্স টার্ম এগুলো সিম্পলিফিকেশনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় না, অন্যান্য অপারেশনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। এরপরে যে টপিক দেখব কার্নু ম্যাথ, ওই টপিক অর্থাৎ ওই মেথডটা সিম্পলিফিকেশনের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, একটা সমীকরণ দেখি, বিশাল। এ বার বি বার সি বার, এ সি বার ডি বার, এ বি বার, এ বি সি বার ডি বার, সরি এখানে সি ছিল, সির ওপর বার নাই, এ বি সি বার, তারপর হচ্ছে কি এ সি, এবার সি বার ডি বার, এ বি বার, এ বি সি ডি বার প্লাস এ বার বি বার সি। এই হচ্ছে একটা সমীকরণ। তো এই সমীকরণটাকে তুমি স্বাভাবিকভাবে সিম্পলিফাইড করতে পারো, আবার এটা যেহেতু সপে আছে, কিসে আছে? সপে আছে, সাম অফ প্রোডাক্ট মানে গুণের যোগে আছে, এটাকে তুমি মিন টার্ম বানায়া, হ্যাঁ, মিন টার্ম বানায়াও সিম্পলিফাইড করতে পারো, মিন টার্ম বানায়াও সিম্পলিফাইড করতে পারো। আমরা দুই পদ্ধতি শিখি। আচ্ছা, প্রথম পদ্ধতি, এ বি বার কোথায় আছে? এখানে এ বি বার আছে, এখানে এ বার বি বার আছে। এবার বি বার দুইটা থেকে কমন নিলে কি হবে? এবার বি বার কমন নিলাম, সি বার প্লাস সি। এরপরে হচ্ছে আর কি কি কমন নেওয়া যায়? এ ডি বার কমন নেওয়া যায়, এখান থেকে এ ডি বার কমন নিলাম, এ ডি বার কমন নিলাম, এখান থেকে এ ডি বার কমন নিলে সি বার থাকে, এখান থেকে থাকে হচ্ছে সি, সরি এই যে এখান থেকে কমন নিলে এখান থেকে সি বার থাকে, আর এখানে কি থাকে? বি সি থাকে। আচ্ছা, অ্যান্ড এই দুইটা থেকে ও না, জাস্ট এটা বাকি থাকে, এ বি বার বাকি থাকে। আচ্ছা, এটার মান কত? এটার মান কত? 1। তাহলে আমি লিখতে পারি কি? এবার বি বার প্লাস এ ডি বার। এই মাত্র জয়েন হইলা কে? রাকিব। তুমি ভাই কিছু বুঝবা না, শুরু থেকে ক্লাস না করলে এই ক্লাস কিছুই বুঝবা না। সি বার প্লাস বিসি এ বি বার, আমি এটা পাইলাম আর কি। আচ্ছা, সি বার প্লাস বিসি, এই যে এটা সি বার প্লাস বিসি। আমরা একটা রুলস পড়ছিলাম না, এ প্লাস
এ বি ইকুয়ালস টু এ। এরকম আরেকটা রুলস আছে যেটা তোমাদের বইয়ে লেখা নাই, সি প্লাস এটার অপোজিট এ বার প্লাস এ বি যদি থাকে, এ বার প্লাস এ বি যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি এ বার প্লাস বি। এই রুলসটা তোমাদের বইয়ে নাই, এটা থেকে এটা আসে, এই রুলসটা তোমাদের বইয়ে নাই, কিন্তু এই সূত্রের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন হয়েছে। কিভাবে হয়েছে? এই যে সি বার প্লাস বিসি, অর্থাৎ সি বার প্লাস বিসি যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কি সি বার প্লাস বি। এই পুরোটাকে সি বার প্লাস বি, এই সিটা কাটা দিতে পারি আমি, ঠিক আছে? এতটুকু লিখতে পারি। ওকে, এখন এই যে এটা থেকে কি কমন যায়? বি বার কমন নাও, কমন নিলে থাকে কি এ বার প্লাস এ ডি বার সি বার প্লাস বি। আচ্ছা, এটাকে যদি আমি গুণ করে দেই, এটাকে গুণ করে দাও, এ সি বার ডি বার, এই যে এটা গুণ করে দিলাম, প্লাস এ বি ডি বার। আচ্ছা, এটা ইকুয়ালস টু আসে 1, এটা সূত্র অনুযায়ী। এখানে জাস্ট বাকি থাকে বি বার প্লাস এ সি বার ডি বার প্লাস এ বি ডি বার। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কি কমন নেওয়া যায়? এবার হ্যাঁ, ডি বার তো কমন যায়, ডি বার তো এ আর এ ডি বার কমন যায়, কিন্তু ওইটা কমন নিয়ে তো আগের এই ফর্মে চলে আসবে। কমন নিয়ে কি করব? ওইটা কমন নিয়ে তো কাজ নাই। এই যে এখান থেকে এ ডি বার কমন যায়, এখান থেকেও এ ডি বার কমন যায়। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা আর এটার একটা অপারেশন আছে, সেটা কি এ বি ডি বার প্লাস বি বার প্লাস এ সি বার ডি বার। এটাকে সাইড করলাম। কি অপারেশন? দেখো, এই যে এই অপারেশনটা এখানে ঘটছে। এখানে ডি বার আছে যদিও, এখানে দুইটা সংখ্যা আর একটা সংখ্যা এক্সট্রা আছে, কিন্তু এই সংখ্যার কেন ভ্যালু নাই? কারণ উপরে বার আছে, এই জন্য এই সংখ্যার কোনো ভ্যালু নাই, থাকা না থাকা সমান। এই জন্য এই যে এই রুলসটার মতো, দেখো এই রুলসটা কিছুটা এই রুলসটার মতো, হ্যাঁ, কিছুটা এই রুলসটার মতো। তাহলে হ্যাঁ, এটার মতোই আমরা লিখতে পারি কি তাহলে? ও আচ্ছা, এখানে আরেকটা রুলস আছে, সেটা হলো একটু দেখাই দেই তোমাদের। বিএডি, এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে গেছে, এত কমপ্লেক্স আসবে না তোমাদের। রুলসটা হইলো বি বার প্লাস এ ডি বার, এরকম যদি থাকে, এই যে দেখো এটাই তো এখানে আছে, দেখো না, বি বার প্লাস এ, এবং রুলসটা কি? রুলসটা হইলো একটা রাশি তার উপর নট যদি থাকে এবং প্লাস ওই রাশির স্বাভাবিক ফর্মটা থাকে এবং দুইটা রাশি থাকে, তাহলে এই পুরাটা ইকুয়ালস টু লেখা যায় ওই নটের রাশিটা আর এই বিটা বাদ দিয়ে বাকি দুই রাশি লেখা যায়, ঠিক আছে? এটা যদি এরকম হতো এবার প্লাস এ বিসি, এরকম যদি হইতো তাহলে আমি এটা লিখতে পারতাম এবার প্লাস বিসি, এরকম লিখতে পারতাম। ফর্মুলাটা হচ্ছে এটা, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা হচ্ছে মরিস ম্যানোর বইতে আছে, তোমরা দেখতে পারো। এটা হচ্ছে একটু কমপ্লেক্স হয়ে গেছে এই সমীকরণটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এটা ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডি বার প্লাস এ ডি বার, এবং লাস্টে লিখব এ সি বার ডি বার। এখন কি কমন যায়? এ ডি বার, সরি এ ডি বার কমন যাবে, হ্যাঁ, এ ডি বার এখন কমন নাও, তাহলে থাকবে 1 প্লাস সি বার, এটা ইকুয়ালস টু 1, তাহলে লাস্টলি আমরা পাই বি বার প্লাস এ ডি বার। এটা হচ্ছে একটা
এই সমীকরণটার সিম্পলিফাইড রূপ। তাহলে এটাকে যদি আমি গেটে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে কনভার্ট করব? এ নিব, বি এর নট নিব, বি লাগতেছেই না এখানে, বি এর নট নিয়ে নিলাম আর ডি এর নট নিয়ে নিলাম। এই তিনটাই তো, এখানে তো তিনটাই আছে। তাহলে এ আর ডি এর নটকে আমরা গুণ করব অ্যান্ড গেট দিয়ে, আর বি এর নট এবং এই অ্যান্ড গেটের আউটপুট যোগ করে দিব। তাহলে আমরা আউটপুট পাবো ওয়াই ইকুয়ালস টু ওয়াই। এই হচ্ছে এটা লজিক গেটের লজিক সার্কিট হচ্ছে ওটা, এটা লজিক সমীকরণ, এটা হচ্ছে সার্কিট। ক্লিয়ার? এত কঠিন কিছু দিবে না, সহজ কিছুই দিবে আশা করি। যদিও বাঁকা শিবকে ভরসা করা যায় না। এখন আমরা দেখব ম্যাজিক। ম্যাজিক ট্যাজিক কিছু না, পড়াশোনাই। পড়াশোনা যে কবে শেষ হবে ঠিক নাই, পড়াশোনা করতে করতে বুড়া হয়ে গেলাম। আরো 8 বছর পড়াশোনা আছে। আমরা এখন দেখব হচ্ছে কার্নো ম্যাপ। কার্নো ম্যাপ সহজ ভাষায় এটা এমন একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার দিয়ে লজিক সার্কিটকে আমরা সহজ ভাষায় লিখতে পারি। তো কার্নো ম্যাপ 3 প্রকার 4 প্রকার হতে পারে, সেই প্রকারগুলো আমরা একটু দেখি। 2 ভ্যারিয়েবল ম্যাপ, কার্নো ম্যাপ, জাস্ট ম্যাপ লিখে দিলাম, এত লিখতে ভালো লাগতেছে না। 2 ভেরিয়েবল থাকলে হবে 4টা ঘর। এটা 2 টু দি পাওয়ার n রুল ফলো করে। যত ভেরিয়েবল 2 টু দি পাওয়ার n করলে সে তত পরিমাণ ঘর হবে। ঠিক আছে? যদি 2 ভেরিয়েবল হয় এবং ভেরিয়েবল ধরো a আর b আছে, হ্যাঁ, তাহলে ঘরগুলো কিরকম হবে? 4টা ঘর মানে এখানে ধরো a আছে, এখানে a বার আছে, সরি বারগুলো আগে থাকবে, খালি সংখ্যা পরে থাকবে। a বার এটা a, b বার এটা হচ্ছে b, এরকম হবে। 2 ভেরিয়েবলের কার্নো ম্যাপ হবে এরকম। তাহলে এই ঘরটাতে কি পড়তেছে দেখো, এর সোজাসুজি কি আছে a বার, এবার লেখো, এর সোজাসুজি কি আছে b বার, এর সোজাসুজি কি আছে a, এর সোজাসুজি কি আছে b বার, এর সোজাসুজি কি আছে a বার, এই সোজাসুজি কি আছে a, সরি b, এটার সাথে কি আছে a, এটার প্যারালালে কি আছে ab। তো এই ঘরগুলোর মান হচ্ছে এগুলো। যদি এরকম যদি 2 ভেরিয়েবলের সমীকরণ থাকে তাহলে কোনটাতে, যদি ধরো এরকম আছে ab বার প্লাস ab, তাহলে আমি কার্নো ম্যাপে বসাবো কিরকম ভাবে? a b বার মানে হচ্ছে a বার b বার, তার মানে এটাতে 1 হবে, আর a b কোনটা ঘর, এটাতে 1 হবে। ঠিক আছে? হ্যাঁ, আমরা সিম্পলিফাইড দেখব কিভাবে সিম্পলিফাইড করা যায়। এটা হচ্ছে 2 ভেরিয়েবল। 3 ভেরিয়েবল কিভাবে? হ্যাঁ বলো। ও এখন কেটে যাবে? আচ্ছা কেটে যাক, তোমরা ফেসবুক লাইভে করো নাকি? আবার দিতে হবে লিঙ্ক? আরে বাবা, আরে দেওয়া লাগবে না লিঙ্ক। আরে আর 10 মিনিটের মতো ক্লাস হবে। হ্যাঁ কি হয়েছে বুঝি না কথা তোমার। কি যে বলো কিছুই বুঝি না তোমার কথা ভাই। আচ্ছা আমরা 3 ভেরিয়েবলের কার্নো ম্যাপ দেখব।
আরে 5 মিনিট ফেসবুকে করলে কি হবে তোমাকে কও। 3 ভেরিয়েবল কার্নো ম্যাপ যখন কেটে যাবে তখন দেখবো না। 3 ভেরিয়েবল কার্নো ম্যাপ এটা আসলে কিরকম হয়, ধরো ভেরিয়েবল আছে 3টা এ বি সি, 3টা ভেরিয়েবল হলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8টা ঘর হবে তাই না? 8টা ঘর বানায় দাও। কেটে গেছে না? আচ্ছা ওয়েট, লিঙ্ক পাঠাচ্ছি। ওকে লিঙ্ক দিয়ে দিছি, জয়েন করো। আচ্ছা যদি 3টা ভেরিয়েবল থাকে তাহলে কার্নো ম্যাপটা কিরকম হবে? এই যে এটা এই চিহ্নটা হচ্ছে বাউন্ডারি, এই পাশের জিনিস আলাদা এই পাশের জিনিস আলাদা। যদি 3টা ভেরিয়েবল থাকে তাহলে আমরা সেটা কিভাবে লিখব? বারগুলো আগে হবে, এখানে বার সি বার সি, এখানে কি হবে এ বার বি বার, তারপরেরটাই হবে প্রথমটায় বার এ বার বি, এরপরে খাইল্লা মানে এখানে কোনো বার নাই, লাস্টে হচ্ছে এ বি বার। এই সিকোয়েন্সটা তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ কোনো লজিক নাই, এই সিকোয়েন্সটা তোমাদের মনে রাখতে হবে। যদি মানে এই পাশে 2টা এই পাশে 2টার বেশি আর হবে না, একটা থাকলে এ পাশে একটা এ পাশে একটা থাকলে মানে 2টাতেই যদি একটা থাকে যদি একটা থাকে তাহলে প্রথমটা বার পরেরটা বার ছাড়া, যদি 2টা থাকে তাহলে প্রথমটা 2টাতেই বার, পরেরটাতে প্রথমটায় বার, তারপরেরটায় কোনোটায় বার না, তারপরেরটাই হচ্ছে বিতে বার। হ্যাঁ অর্থাৎ যদি 2টা ভেরিয়েবল থাকে তাহলে এই সিকোয়েন্স, আর একটা ভেরিয়েবল থাকলে এই সিকোয়েন্স ফলো করবে। তো এখানে 3টা ভেরিয়েবল আছে এই জন্য এটাতে একটা এটাতে 2টা, তাহলে এই ঘরটার মান কত? এই ঘরটার মান হচ্ছে এ বার বি বার সি বার, এই ঘরটার মান এ বার বি বার সি, এই যে এখানে বরাবর সি আছে এখানে বরাবর এ বার বি বার আছে, এই ঘরটার মান কত? এই এ বার বি সি বার, এই ঘরটার মান কত? এ বার বি সি, এই ঘরটার মান কত? এ বি, এই যে এখান থেকে সি বার, এই ঘরটার মান কত? এ বি এখান থেকে সি, এই ঘরটার মান কত? এ বি বার সি সি বার, এই ঘরটার মান হচ্ছে এ বি বার সি। এই হচ্ছে 3 ভেরিয়েবলওয়ালা প্রত্যেকটা ঘরের মান, এগুলো মনে রাখতে হবে না, জাস্ট এইগুলো আর এগুলো মনে রাখলেই হবে। আমি তো এগুলো দেখে দেখেই এগুলোর মান বসাচ্ছি এখানে, তোমাকে এখানে মান বসাতে হবে না। এখানে কোন ঘরে ধরো এই ভেরিয়েবলটা আছে, ধরো এ বার বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বি বার সি, তোমাকে কোনটাতে বসাবা? এবার বি বার সি মানে হচ্ছে এই ঘরে 1 বসাতে হবে, এ বি সি কোনটাতে? এই যে এই ঘরে 1 বসাতে হবে, এ বি বার সি কোনটা? এই ঘরে 1 বসাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 3 ভেরিয়েবলওয়ালা। এরপর লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে 4 ভেরিয়েবল ম্যাপ। 4 ভেরিয়েবল মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16টা ঘর হবে, 16টা। এবং এখানে কি থাকবে? এ বি সি ডি 3টা ভেরিয়েবল, 4টা ভেরিয়েবল থাকবে,
ঘর হবে 16টা। এটা করেই আমাদের শেষ হয়ে যাবে। হয়েছে 16টা। ওকে, এখানে একটা ব্যারিকেড দিয়ে দিলাম। তো উপরে আমরা কি লিখবো? এ বি আর নিচে সিডি। এবার বি বার, তারপর এবার বি, এ বি, এ বি বার। সেম ভাবে এখানে সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার, এই সিকোয়েন্সে লিখে দিবা। ঠিক আছে? ওকে, তাহলে এই ঘরের মান কত? এ বার বি বার, সি বার ডি বার, সবগুলোতে বার। সেম ভাবে এই ঘরের মান কত হবে জানো? এই যে এ বি সি ডি, কোনোটাতেই বার নাই। এই ঘরের মান কত হবে? এ বার বি, সি বার ডি বার। এই ঘরের মান কত হবে? এ বি সি বার ডি বার। এই ঘরের মান কত হবে? এ বি বার সি বার ডি বার। ঠিক আছে? এটা যেহেতু এই সারির সবগুলো দেখো সি বার ডি বার আছে, খালি এইগুলোর চেঞ্জ হয়েছে কারণ আলাদা আলাদা। এখানে কি আছে? এ বার বি বার সি ডি বার। এখানে কি আছে? এ বার বি বার সি ডি। এখানে কি আছে? এ বার বি বার সি ডি বার। দেখো এগুলো সবগুলোর সামনে এ বার বি বার আছে কারণ এই ঘরটা সেম। ঠিক আছে? সেমভাবে এ বার বি সি বার ডি, এবার বি সি বার ডি। হ্যাঁ, এখানে এ বি সি বার ডি, এ বি বার সি বার ডি। এখানে সরি, আগে হচ্ছে এ বি সি ডি। এবার এখানে হচ্ছে এ বি বার সি ডি। এখানে কি হবে? এ বার বি সি ডি বার। এখানে কি হবে? এ বি সি ডি বার। তারপর হচ্ছে এ বি বার সি বার ডি বার। এই হচ্ছে চার ভেরিয়েবল বিশিষ্ট কার্নো ম্যাপের একটা স্ট্রাকচার, অর্থাৎ প্রত্যেকটা ঘরের মান আমরা দেখলাম। এখন আমরা একটা লাস্ট একটা ইকুয়েশন দেখব। ইকুয়েশনের সাহায্যে কিভাবে একটা কার্নো ম্যাপ আমরা সলভ করে নিতে পারি। ইকুয়েশনের সাহায্যে একটা কার্নো ম্যাপ কিভাবে আমরা সলভ করতে পারি বা ছোট করে ফেলতে পারি। এটা বড় ইকুয়েশন দেখতে হবে। পাইছি। চার ভেরিয়েবল ওয়ালা ইকুয়েশন দেখো, এটা দেখলেই ক্লাস শেষ। ছোটে কত ঘন্টা ক্লাস নিচ্ছি দেখি? 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, একটু কঠিন দেখে দেখাই। y ইকুয়ালস টু দেয়া আছে এ বি সি ডি বার, এ বি বার ডি প্লাস এ বি সি বার ডি বার সি ডি। দেখো এখানে কিন্তু কি আছে? সব আকারে, সাম অফ প্রোডাক্ট আকারে আছে, কিন্তু কার্নো ম্যাপে ফেলতে হইলে সেটা সাম অফ প্রোডাক্টে সিম্পলিফাইড করা যাবে না, সেটাকে মিন টার্মে নিতে হবে। কিভাবে মিন টার্মে নিব? এ বি সি, এখানে কি মিসিং আছে? সি মিসিং আছে না? বি বার সি বার দিয়ে ফেলো, যেটাই মিসিং থাকবে সেখানে বার দিয়ে ফেলবা, কোনো কথা নাই। এত রুলস মুলস দেখা যাবে না। এখানে এ বি মিসিং আছে, এবার বি বার দিয়ে ফেলো, শেষ। এই হচ্ছে, এটাকে আমরা মিন টার্মে নিয়ে নিলাম। এখন মান বসাও। এই যে এখানে কি আছে? এ বি সি ডি বার। এ বি সি ডি বার কোথায় আছে? এ বি সি ডি বার এই যে এখানে, এখানে 1 দিয়ে ফেলো। এরপরে কি আছে? এটা। ও আচ্ছা, সরি, ভুল হইয়া গিয়েছে। এভাবে তুমি ডিরেক্ট বার দিয়ে দিতে পারো না, এভাবে তুমি ডিরেক্ট বার দিয়ে দিতে পারো না, মিন টার্ম ওভাবে করা যায় না। হ্যাঁ, এই যে এখানে সি মিসিং আছে, সি প্লাস সি বার লিখতে হবে। এটার মান কিন্তু 1, এটার মান হচ্ছে 1। হ্যাঁ, এ বি সি বার ডি বার
এখানে কি মিসিং আছে? প্রথমে আমি এ নিয়ে আসি, এ প্লাস এ বার হ্যাঁ প্রথমে একটা করতে হবে তারপর আবার আরেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ কইছিলা তুমি? মাত্র বলতে গেছো, আমি যখন বলতেছি তখন বলতেছো। না স্যার, হঠাৎ করে আপনি তারে কি চাইতেছেন স্যার? আচ্ছা, এ বি বার, এটা গুণ করব জাস্ট, সিডি, এরপরে কি করব, এ বি বার সি বার ডি। এটা এরকম সিস্টেমে না করেও সংক্ষিপ্তভাবেই করা যায় একটা নেই, কিন্তু তোমরা বুঝবা না, আমি চাইলে করতে পারবো। হ্যাঁ, এটা কি করব, এ সি ডি প্লাস এ বার সি ডি, জাস্ট মাল্টিপ্লিকেশন। এবং লাস্টে এটার সাথে কি করব, এটার সাথে আমি একবারে একটা লাইন শর্ট করে ফেলি, এখানে নাই হচ্ছে বি, বি প্লাস বি বার এটার সাথে গুণ করে দিলাম, এটার সাথেও বি প্লাস বি বার গুণ করে দিলাম। ঠিক আছে, ডি প্লাস এ বি বার সি ডি প্লাস এ বি বার সি বার ডি। মিন টার্ম কিন্তু, মিন টার্ম বা ম্যাক্স টার্ম কিন্তু এভাবেই বানাইতে হবে, এই যে এই রুলস দিয়ে। ম্যাক্স টার্মের ক্ষেত্রে গুণ দিয়ে বসাইতে হয়, মিন টার্মের ক্ষেত্রে যোগের ফর্মুলা দিতে হয়। এ বি সি বার ডি বার প্লাস, এটা যদি গুণ করো এ বি সি ডি প্লাস এ বি বার সি ডি, এবং এটা গুণ করলে কি আসবে, এটা গুণ করলে আসবে এ বার সি ডি, সরি, এ বি সি ডি প্লাস এখানে কি আছে, এ বার বি বার সি ডি। এখন দেখতে হবে কোনো কিছু ডাবল আছে কিনা, ডাবল আছে কিনা দেখতে হবে, এ বি বার ডাবল আছে কিনা। যখন অধিকগত কারণ ব্যবহার সময় আমরা করতে পারি। হ্যাঁ তখন যেটা স্যার বাদ দিয়ে দিব। হ্যাঁ, কার্নো ম্যাপে বসাতে গেলেও দেখা যায়, এক এক করে বসাও। এ বি সি ডি, এ বি সি ডি বার কোনটা, এ বি সি ডি বার, এ বি সি ডি বার কোথায়, সি ডি বার কোথায়, সি ডি বার, এ বি সি ডি বার প্রথমটাই ছিল, এখানে ছিল এ বি সি ডি বার ছিল, এখানে আমরা 1 দিয়ে দিব, তাহলে প্রথমটা শেষ, ক্লস। তারপর হচ্ছে এ বি বার সিডি, এ বি বার, এ বি বারের ঘর এটা, সিডির ঘর এটা, হ্যাঁ, এ বি বার সিডি, তার মানে এখানে এখানে। তারপর কি, এ বি বার সি বার ডি, এ বি বার সি বার ডি, এ বি বার, এ বি বার কোথায়, এ বি বার সি বার ডি, সি বার ডি, এই যে এই জায়গায় 1। ওকে, তাহলে এই পর্যন্ত গেল, এ বি বার সি বার ডি, তারপর এ বি সি বার ডি বার, এ বি সি বার ডি বার কোথায়, এই যে এখানে এই জায়গায় 1। তারপর হচ্ছে কি, সি বার ডি বার গেল, এ বি সি ডি কোথায়, এখানে। তারপর হচ্ছে এ বি বার সি ডি, এ বি বার সি ডি, এই যে এখানে ডাবল আছে দেখছো, এই যে এটা আর এটা ডাবল ছিল। তারপর হচ্ছে এবার বি, এবার বি সিডি, এই ঘর। তারপর হচ্ছে এ বি, এবার বি বার সিডি, এই ঘর। এই হচ্ছে আমাদের ম্যাপের লোকেশন আমরা পেয়ে গেলাম। এখন আমরা গোল করব, গোল হতে পারে এক জোড়া বা দুইটা এক, অথবা চারটা এক, অথবা 8টা এক পর্যন্ত তোমরা জোড়া করে দিতে পারো। এই যে এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায়, এই জায়গাটায় 4টা একসাথে আছে, এই জন্য আমি এই জায়গাটা জোড়া করে দিলাম। ঠিক আছে, এই জায়গাটা কি করে দিলাম, জোড়া করে দিলাম। তো মানে এটা কি আছে, এটা তো একা একা থাকতে পারে না, এই জন্য এটার সাথে লিঙ্ক আপ করে দিলাম, এখানেও লিঙ্ক আপ করে দিলাম। কিন্তু এ তো একা, এ কারোর সাথেই জোড়া করা যাচ্ছে না, কোনাগুনি করা যাবে না। তাহলে কি করব, এটার সাথে এটার লিঙ্ক আপ, মানে এটা যদি ভাঁজ করো তাহলে এই জয়েন্ট কিন্তু এখানে যাবে, তাহলে এটার সাথে এটার, এই যে এটা আর এটা লিঙ্ক আপ করে দিলাম, জোড়া হয়ে গেল। ঠিক আছে, এখন কি করণীয়, করণীয় হলো এই যে যে গোলগুলা দিছি, গোলগুলার মধ্যে কমন কি যায়,
ওয়াই ইকুয়ালস টু আমাদের রেজাল্ট বের হয়ে গেছে। এই সারিতে এটা একটা চারটা মিলে একটা গোল দিছি, দুইটা মিলেও গোল হতে পারে, চারটা মিলেও হতে পারে, ঘর হতে পারে আর কি। তাহলে এখানে চারটা মিলে চারটার মধ্যে কমন কি আছে? শুধু সিডি কমন আছে। এখানে এই যে সবগুলোই দেখো ইউনিক, আলাদা আলাদা, কিন্তু এই জায়গায় সিডি সবগুলাতে কমন আছে। সিডি লিখলাম। এই দুইটাতে কমন কি? এই গোলটাতে কমন কি? এবিসি। এ বি কমন আছে, আর দুইটাতেই সি আছে, ঠিক আছে? ওকে, নেক্সটটা এই গোলটাতে কি আছে? এ বি বার কমন আছে, আর এই দুইটার মধ্যে কমন কি? ডি। ওকে, আর এটা আর এটার মধ্যে কি কমন? এটা আর এটার মধ্যে এ বি কমন, আর হচ্ছে এইটা আর এটার মধ্যে কমন কি? ডি বার। এটা হচ্ছে কার্নো ম্যাপের সাহায্যে আমরা এই পুরো এটা থেকে এটা সিম্পলিফাইড করে দিলাম। এখন চাইলে এটার লজিক গেট বা লজিক সার্কিট আঁকতে পারো। হ্যাঁ, আমি যেভাবে বলে দিছি এভাবে লজিক সার্কিট আঁকবা আর কি। হ্যাঁ, এভাবে যে কোনো জটিল, এটা তো মোটামুটি সহজই ছিল, তোমাদের কাছে মোটামুটি আর কি। হ্যাঁ, তো আরও জটিল সমীকরণ সহজে এটা সিম্পলিফাইড করতে পারবা কার্নো ম্যাপের মাধ্যমে, এবং লজিক সার্কিট আঁকতে পারবা। আমি লজিক সার্কিট আজকে দেখাচ্ছি না। তো ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো, না হলে আমি শেষ করে দিব।